প্রায় সময় আসরে আজাদে তখন আমি এখানে মাঝে বাদ ছেলে হতে বাদ কাছে ছেলে ভেসে বসাচ্ছিল, আমি ভেসে বসাচ্ছিলাম। বাদ কাপের পরে দিয়ে ছেলে শুয়েছে, আমিও শুয়েছি, একটু রেস্ট নিই। এর 10-15 মিনিট হল দিয়ে ছেলে খবর নিলাম, আমি উঠবের পর খবর নিলাম, ছেলে মার্কেটে দিয়ে গেছে। এরপর দিয়ে আবার আর ছেলে বললো যে কি আপু কত বাইয়া কত কাপড় চোপড় লেগেছে, টসলাইট আছে দুইটা, আর কাপড় চোপড় আছে, এগুলো লাগিয়ে রে পুরো লেখা লিখিয়ে নে, বেরিয়ে উপরে একটা ঘর আছে, এই ঘরটা এগুলো আনতে গেছে। ছেলে যাই ওখানে বাতাসকার ওদের বেরিয়ে উপরে বসিয়ে বাতাস খাওয়ার পর দিয়ে রে ওখান থেকে যাই রে আপনার ওরে ধরে নিয়ে রে প্রায় অনুমানিক 6টা থেকে প্রায় 7টা অনুমানিক ওনাকে ওখান থেকে ধরে নিয়ে এলে পূর্ব দিকে নিয়ে গেছে। পরে জানতে পারলাম আর আমি 7:30টার দিকে আমি বাড়ি থেকে বাইরেছি। বাইরে আমি দুটো ব্যক্তির কথা বললাম, একজন হলো সলমান, আরেকজনের নাম হলো হোসেন। এদের লোকের কথাবার্তাই মানে একটা মামলার ব্যাপার কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পর দিয়ে আমি নামার বাজার গেলাম। নামার বাজার যাওয়ার পর দিয়ে ওই একজন চলে গেছে, আরেকজন আছে সলমান কাকা। ওইখানে আমরা দুজনে বাবরের দোকানে রংসার অর্ডার দিয়েছি, 2টা রংসার। আমার ছেলে যেটা একবার 16টা, ও সার অর্ডার দিছে পূর্ব ভাষাতে আমার ডাক দিল দোকান পূর্ব ভাষাতে পাবো কথা বলবো। আগে চাটা খাই না, আমরা চা খাই না, কত কথা বলছি। তাই সার কাপটা ওইখানে রাখি, আমি বাইরে এসেছি। বাইরে আব্বা অন্তত বাইয়া বলে হিন্দি গেছে যে বাইয়া এখনো আসে। ইয়ে ঘর দিয়ে কিনা আচ্ছা ঠিক আছে আমি দেখি। আমি আবার ওখানে যাই, সার কাপটা রুইয়ে আমি চাটা খাই শেষ করি, আমি আবার বাইরে এলাম। এই বাইরে এলো পর দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের কথাবার্তা শুনি। তখন আমি মন মানছি অন্যরকম। প্রায় 8টার পর দিই অনুমানিক সাইজে এখান দিয়ে সাইজে হুন্ডার পর হুন্ডা যাইতেছে দক্ষিণ দিকে। রাজু আর হুলমিয়া গাড়ি কথা বুঝছেন, রাজু আর হুলমিয়া গাড়ি, তারপরে যে আপনার রিপন, তারপরে যে হ্যাঁ এরা সবাই বহু অনুমানিক। এদের থেকে লাঠি ছোটা অস্ত্র এবং এরকম মিস্টিকের এইভাবে আছে। এখানের মধ্যে ফেরাক ফিটিং করে নিয়ে ওদিকে যাও। তখন আমি আমার ওয়াইফের লইয়ের চ্যালেঞ্জ যে না এদের ওদিকে যাওয়াতে আর কথাতে নেই। আমি আমার বাড়িতে ওয়াইফের যাই বললাম যে মহিলা যে তোরা দুজনে ইটলে আর স্ত্রী কাজে বেরি পারি, আর আমার বাড়ির লইয়ে কোনো ধরনের লইয়ের আমি পরি লইয়ে দেখলাম যে না এদেরকে নিলে হয়তো আমি ওখানে নিরাপদ থাকতে পারে, এদেরকে না নিলে হয়তো আমার গাত হয়ে রাত দিতে পারে। একটা বিষয় যে আপনার ছেলেকে নাকি আহত হওয়ার পরও পুলিশ নাকি মামলা গ্রেপ্তার দেখানোর জন্য আসছিল বা এমন একটা ঘটনা হচ্ছে, হ্যাঁ সত্য? জি। এটা কারা করেছে যদি বলতেন। হ্যাঁ রাজু। আমার বাবা দীর্ঘ 17 মগদার ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ মেম্বার ছিলেন বিএনপি থাকাকালীন অবস্থায়, এবং তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সেই সাথে তিনি 111-এর সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বরাবরই আমার বাবা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করত, যার সুবাদে আজকে আমার ভাইকে রাজু এবং তার দলেরা সংঘবদ্ধ হয়ে হত্যা করে। আমি যতটুক জানি আমার ভাই রাজুর বিরুদ্ধে মাদক এবং দখলদারিত্ব অধিপত্য বিস্তার নিয়ে কথা বলছে, যার কারণে ওরা আমার ভাইকে এলেফাতারি জখম করে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং প্রায় 5.5 ঘন্টার মতো আত্মগোপন করে রাখে। এরপর আমাদেরকে পরবর্তী যখন ওর অবস্থা শোষণীয় দেখে আমাদেরকে হাতে তুলে দেয়। এরপর আমরা ওকে প্রায় মৃত অবস্থায় সন্দীপ মেডিকেল সেন্টারে ভর্তি করায়। ওখান থেকে আমরা ওর অবস্থা খারাপ দেখে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আসার জন্য বলে, এবং আমরা ওখানে নিয়ে আসার পর ওনার অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা নিজেদেরকে ইয়ে করার জন্য ওর অবস্থা একটু উন্নতির জন্য আমরা প্রাইভেট হসপিটালে ভর্তি করা, এবং ওইখানে চিকিৎসাধীন অবস্থা ছিল। কিন্তু ওর অবস্থার উন্নতি না হওয়ার ফলে ডাক্তার একটা বুট মিটিং করে যে ওর ব্রেনকে অপারেশন করার জন্য, কিন্তু ওর পালস এবং শারীরিক অক্ষমতার কারণে ওকে অপারেশন না করিয়ে ডাক্তাররা অনুমতি দেয় যে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য।
তো এখানে আনার পর ও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় কিছুক্ষণ আগে ইন্তেকাল করে। আজকে যে ছেলেটা আজকে মৃত্যুবরণ করেছে একদমই ইনোসেন্ট একটা ছেলে, বুঝতে পারছি ক্লাস 10-এর পর কি সুন্দর একটা হেলথ ছেলে, তাদের কিন্তু জীবন শুরু করবে, সেখানে তার জীবনটা নিয়ে গেল, তারা কেড়ে নিয়ে গেল। কেন নিবে তারা সন্দীপে? সন্দীপে আমরা এক সময় শান্ত বিয়ে সন্দীপ ছিলাম, আজকে আমাদের সন্দীপ যেন হচ্ছে কী বলবো, এটা সন্দীপ একটা আড্ডা করে করেছে।